গত বছর আইপিএলের ফাইনালিস্ট দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ কি অসাধারণ ক্রিকেট খেলেছিল। পয়েন্ট টেবিলের 1 নম্বর এবং 2 নম্বর জায়গায় শেষ করেছিল। কিন্তু এই বছর আইপিএলের শুরুটা দুটো দলের জন্যই একদমই ভালো হয়নি। কলকাতা নাইট রাইডার বর্তমানে পয়েন্ট টেবিলের 10 নম্বর পজিশনে রয়েছে। লাস্ট ম্যাচ মুম্বাইয়ের কাছে লজ্জাজনকভাবে কিন্তু তারা হেরেছে। আর অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা বর্তমানে পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশনে রয়েছে। ব্যাক টু ব্যাক ম্যাচ কিন্তু তারা হেরে খেলতে আসছে। আগামীকাল কিন্তু সন্ধ্যা 7:30 থেকে ইডেনে এই দুটো দল মুখোমুখি হবে। সেখানে কলকাতা নাইট রাইডার বেশ কিছু পরিবর্তন করতে চাইবে। গৌতম গম্ভীর যে পরিকল্পনায় দলকে নিয়ে যেত সেই পরিকল্পনায় কিন্তু অবশ্যই আরও একবার দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডারকে। বেশ কিছু পরিবর্তন হবে। হায়দ্রাবাদ একটা অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ তাদের রয়েছে। সেই ব্যাটিং লাইন আপকে কী করে আটকাবে কলকাতা সেই নিয়ে কথা বলবো। হেড টু হেডের রেকর্ড কী হতে চলেছে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো কালকে কিন্তু একটা দারুণ লড়াই আমরা দেখব। হায়দ্রাবাদি বিরিয়ানি নাকি কলকাতার রসগোল্লা, কোন দল জেতে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং হায়দ্রাবাদ কিন্তু কলকাতার উপর প্রচণ্ড রেগে থাকবে। গত বছরে 3বার মুখোমুখি হয়েছে, 2বার কিন্তু এমনি লিগ পর্বের খেলা আর একবার ফাইনাল, সেখানে কিন্তু 3বারই হেরেছে হায়দ্রাবাদ। অবশ্যই কলকাতা লাস্ট ইয়ার অসাধারণ ক্রিকেট খেলেছে। এবং যদি আমরা আইপিএলের ইতিহাসে হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি তো এখনও পর্যন্ত 28টা ম্যাচ হয়েছে এই দুটো দলের মধ্যে। সেখানে কলকাতার পাল্লা অনেকটা ভারী, 19টা ম্যাচ কলকাতা জিতেছে, হায়দ্রাবাদ কিন্তু 9টা ম্যাচ জিতেছে। তো একটা বোঝাই যাচ্ছে অনেকটা কিন্তু পাল্লা ভারী রয়েছে কলকাতার দিকে। এবং যদি আমরা হায়েস্ট রান নিয়ে কথা বলি, হায়দ্রাবাদ সর্বাধিক কিন্তু 228 রান করে, কলকাতা সর্বাধিক কিন্তু 208 রান করে। এবং লোয়েস্ট রান কিন্তু দুটো দলও এরকম করেছিল। কলকাতা একবার 101 রান লোয়েস্ট করে, একবার হায়দ্রাবাদ 113 রান লোয়েস্ট করে। তো এই ম্যাচটা কিন্তু একদমই নতুন একটা ম্যাচ হবে, যেখানে দুটো দলের অবস্থা খুবই খারাপ। কলকাতার তো কোথায় কোথায় খারাপ মানে খুঁজে খুঁজে বার করাটা সত্যি কঠিন ব্যাপার হয়ে গেছে। দেখে মনে হবে অনেক ভালো দল কিন্তু জঘন্য পারফরমেন্স হচ্ছে। হায়দ্রাবাদ তারা একটাই টার্গেট নিয়ে নেমেছে, আমরা এবারে 300 পার করব। এই করতে গিয়ে কিন্তু তারা দুটো ম্যাচে জঘন্য ক্রিকেটের নমুনা দিয়েছে। তো এই ম্যাচে কিন্তু ভুল ত্রুটি কাটাতে চাইবে প্যাট কামিংসের বাহিনী। সেখানে কিন্তু অবশ্যই কাভিয়াসে পুরো অবাক হয়ে গেছে, যেই দল প্রথম ম্যাচে এরকম ব্রিলিয়ান্ট খেললো কি হলো তার দলে সেও কিন্তু বুঝতে পারছে না। যেখানে হায়দ্রাবাদ প্রথম ম্যাচেই কিন্তু 286 রান করেছে, তার পরের ম্যাচে একটা মোটামুটি 230 হয়তো করে দিতে পারতো, কিন্তু পরপর উইকেট হারিয়ে হারিয়ে 190 রানেই কিন্তু তাদের গাড়ি থেমে যায়। এবং লাস্ট ম্যাচে দিল্লি কিন্তু তাদের অল আউট করে দেয় 163 রানে 18 ওভার 4 বল বাকি থাকতে। তো বোঝাই যাচ্ছে তাদের ব্যাটিং কিন্তু লাস্ট দুটো ম্যাচে চলেনি। তো এই ম্যাচে কিন্তু তাদের ব্যাটিং অবশ্যই কিন্তু তারা আবারও একবার চালু রাখতে চাইবে, যেখানে কিন্তু অবশ্যই নজর থাকবে বেশ কিছু প্লেয়ারের দিকে। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরি ক্লাসিন এবং ঈশান কিষান, এই 4 জন ব্যাটসম্যানের উপর কিন্তু অনেকটাই নির্ভর করে হায়দ্রাবাদ। এছাড়া নীতিশ কুমার রেড্ডিও রয়েছে। তো এই 5টা ব্যাটারকে যদি আটকে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যাবে কলকাতার জন্য। এবার কালকে কলকাতাকে কিছুটা হলেও স্পিন সহায়ক পিচ দেওয়া হবে যদি কলকাতা সেরকম পিচ চায়, কারণ দুরকম পিচ রাখা হয়েছে, একটা স্পিন ট্র্যাক রাখা হয়েছে এবং একটা কিন্তু একদম ফ্ল্যাট উইকেট রাখা হয়েছে। তো যাদের দলে এরকম একটা সুন্দর ব্যাটিং লাইন আপ রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ফ্ল্যাট উইকেটে খেলা উচিত নয়। কালকে অবশ্যই আমরা স্পিন ট্র্যাকেই খেলা দেখতে পাবো। সেখানে কলকাতার যদি 3টে স্পিনার নিয়ে যায় সব থেকে বুদ্ধিমানের কাজ করবে, কারণ দুটো স্পিনারের যদি আমরা কথা বলি, বরুণ চক্রবর্তী ভালো বল করছে, কিন্তু নারিন এই বছরে 3টে ম্যাচে কিন্তু প্রচুর রান দিয়েছে। তো সেই জায়গায় আরও একটা এক্সট্রা স্পিনার যদি খেলানো যায় খুবই ভালো হবে। দুটো ম্যাচে রান প্রচুর দিয়েছে, মঈন আলী একটা ম্যাচে খেলে কিন্তু সেই জায়গায় ভালো করেছে। এবং আমরা যদি তাকাই হায়দ্রাবাদের দিকে, তাদের কাছেও কিন্তু ভালো স্পিনার রয়েছে। সেখানে আমার তো রাহুল চাহারকে খুবই ভালো লাগে। রাহুল চাহার কিন্তু এই পিচের জন্য একটা অন্যতম সেরা হতে পারে এবং রাহুল চাহারের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। এই ম্যাচে আমরা রাহুল চাহারকে হয়তো অ্যাজ এ বোলার হিসাবে দেখতে পাবো। এছাড়া জ্যাম্পা রয়েছে, জ্যাম্পার বল কিন্তু কলকাতার পিচের জন্য একটা অন্যতম খতরনাক বোলিং হতে চলেছে। দুটো উইকেট জ্যাম্পা পেয়েছে, কিন্তু এই ম্যাচে এই দুজন প্লেয়ারের দিকে অবশ্যই নজর থাকবে।
তার সাথে সাথে হায়দ্রাবাদের কাছে কিন্তু কোয়ালিটি বোলিং অপশানও রয়েছে। সেখানে প্যাট কামিন্স দীর্ঘদিন এই ইডেনে খেলেছে, তো প্যাট কামিন্স কিন্তু ইডেনের পিচ সম্পর্কে জানে। তো অবশ্যই প্যাট কামিন্স কিন্তু একটা অন্যতম সেরা বোলার, এবং মোহাম্মদ শামি তার কিন্তু একদম চেনা মাঠ হচ্ছে ইডেন। তো এই চারজন বোলার কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবার সিমারজিৎ মোটামুটি বল করছে কিন্তু খুব একটা উইকেট পাচ্ছে না। তো এই ম্যাচে কিন্তু আমরা যদি বাঁহাতি বোলার হিসাবে জয়দেব উনাদকাটকে দেখি অবাক হব না। এবং অবশ্যই কলকাতা দলেও কিন্তু বেশ কিছু চেঞ্জেসের প্রয়োজন রয়েছে। প্রথম যেটা চেঞ্জেসের প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে ব্যাটিং অর্ডারটা একটু ঠিকঠাক করে সাজাতে হবে। নারিন একটা ম্যাচে রান করেছে, একটা ম্যাচে রান করেনি। নারিনের উপর তো নির্ভর খুব একটা ব্যাটিং করা উচিত নয়। তো সেই জায়গায় যদি কিউডিকের সঙ্গে রাহানেকে অ্যাজ এ ওপেনার হিসাবে নামানো হয় অনেক ভালো হবে। এরপরে কিন্তু ভেঙ্কি তাকে অনেকটা নিচের দিকে নামানো হয়েছে, ভেঙ্কটেশকে কিন্তু কিছুটা হলেও প্রমোট করে উপরের দিকে আনতে হবে। রিঙ্কু, রাসেল, রমানদীপ তাদের কিন্তু ভালো ব্যাটিং করতে হবে, ব্যাটিংয়ের উপর কিন্তু অবশ্যই জোর দিতে হবে। এবং কলকাতা দলে এবছর কিন্তু কোনো ব্যাটিং কোচ সেরকম নেওয়া আসা হয়নি, তো সেই জায়গাটা মনে হয় একটুখানি সমস্যার ব্যাপার হয়েছে। এবার গৌতম গম্ভীর প্লেয়ারদের একটাই জিনিস বলতো, তোমরা তোমাদের খেলাটা খেলে এসো, কোনো রকম একটা কোনো স্পেশাল নিতে হবে না, একদম তোমরা ইজি মাইন্ডে খেলো। যেই বলগুলো মারার সেই বলগুলো মারো, যেই বলগুলো ডিফেন্স করার সেই বলগুলো ডিফেন্স করো। তো সেইভাবেই যদি খেলতে থাকে, কালকে যদি একদম নিজেদের পরিকল্পনায় সঠিকভাবে খেলতে পারে, অহেতুক কোনো রিস্ক শট না নিয়ে, তাহলে কিন্তু এই ম্যাচ জেতার সম্ভাবনা অনেক অংশ বেশি। এবং এই ম্যাচে আমি অবশ্যই দেখতে চাই স্পেন্সার জনসনের পরিবর্তক হিসাবে কিন্তু অ্যান্ড্রিচকে যদি নিয়ে আসা হয়। অ্যান্ড্রিচ ইডেনের পিচের জন্য ভালো অপশান হতে পারে। আর যেরকমভাবে বল করছে স্পেন্সার খুব একটা ভরসা জাগছে না, সেখানে যদি অ্যান্ড্রিচকে কালকে নিয়ে আসা হয় অবাক হব না। এবং অবশ্যই রামবান পাউল তাকেও কিন্তু ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে, কারণ ব্যাট হাতে একদমই রাসেল ছন্দে নেই। তো বল হাতে লাস্ট ম্যাচে দুটো সান্ত্বনা পুরস্কারের মতন উইকেট পেলেও ব্যাট হাতে কিন্তু রাসেলের কাছ থেকে সেই ফিনিশিংটা আমরা দেখতে পাচ্ছি না। তো অবশ্যই ফিনিশার হিসাবে রামবান পাউলকে যদি সুযোগ দেওয়া হয়, আমি আশা করছি রামবান পাউল কিন্তু নিজের সেরা ইনিংসটা খেলতে পারবে। তো এই জায়গাতে কিন্তু রামবান পাউলকেও ব্যবহার করা উচিত। এবার যদি মঈন আলীকে নিয়ে আসা হয়, একটা এক্সট্রা অলরাউন্ডার পেয়ে যাবে, যে কিন্তু বল হাতেও 4টে ওভার সুন্দর বোলিং করে দিতে পারবে। এবং মঈন আলীর বল কিন্তু ইডেনের পিচের জন্য যথেষ্ট ভালো হবে, আর স্পিন পিচ হলে তো কোনো রকম অসুবিধাই নেই। এবং মঈন আলী ব্যাটিংটাও করতে পারে, তাকে যদি 3 নম্বরেও নামানো হয় বা 4 নম্বরেও নামানো হয়, সিএসকের হয়তো 4 নম্বরে দারুণ ব্যাটিং করতো। তো সেক্ষেত্রে 3 নম্বরে যদি ভেঙ্কিকে নিয়ে এসে 4 নম্বরে মঈনকে নিয়ে আসা হয়, 5, 6, 7 রিঙ্কু, রাসেল, রমানদীপ, এবং পরে যদি দরকার হয় সুনীল নারিনের উপর অতটা নির্ভর না করে যদি ঠিকঠাক ব্যাটিং অর্ডার নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই ম্যাচটা জেতার সম্ভাবনা রয়েছে। এবং বিশেষত আজিঙ্কা রাহানেকে কিন্তু একটা ভালো ক্যাপ্টেনশিপ করতে হবে। অবশ্যই ঈশান কিষান বলো বা ট্রাভিস হেড বলো, এরা কিন্তু বিগ হিটার, এদের বিরুদ্ধে কিন্তু ঠিকঠাকভাবে বোলিং ইউনিট সাজাতে হবে। তো সেই কাজটা যদি করতে পারে, যদি স্পিন ট্র্যাক যদি পায়, যদি 12টা ওভার স্পিনারদের দিয়ে করাতে পারে, আর 8টা ওভার করে দেওয়ার মতন কিন্তু বোলিং রয়েছে, তো সেক্ষেত্রে ভাইবা বারোরা, হার্ষিদ রানা তারা করে দিতে পারবে। এছাড়া অনুকূল রয়কেও কিন্তু প্রস্তুত রাখা উচিত। তো অনুকূল রয়ও কিন্তু এই ম্যাচের জন্য একটা বেস্ট অপশান হতে পারে। তো ওভারঅল একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তো এই ম্যাচের দিকে অবশ্যই নজর আমরা রাখবো, আর এই ম্যাচ কে জিতবে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।